শিক্ষার্থীরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাকাউন্টিং এইডের নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ক্লাসে আমরা অংশীদারি ব্যবসায় লাভ লোকসান আবন্টন হিসাবে অঙ্ক করা। লোকসান আবন্টন হিসাবটি হলো অংশীদারি ব্যবসায়ের সাথে ব্যবসায়ের অংশীদারদের যে বিভিন্ন পাওনাগুলো রয়েছে, যেমন ধরো মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন এবং অংশীদারি ব্যবসার নিট বন্টনযোগ্য যে মুনাফা রয়েছে সেই মুনাফাটাকে বন্টন করে দেওয়া অংশীদারি চুক্তিপত্র অনুযায়ী, অথবা কোনো চুক্তিতে কোনো কিছু উল্লেখ না থাকলে অংশীদারদের মাঝে সমান অনুপাতে বন্টন করে দেওয়া। এটি হচ্ছে মূলত লাভ লোকসান আবন্টন হিসাব। একটি অংশীদারি ব্যবসায় প্রথম তার লাভ লোকসান হিসাব তৈরি করে এবং লাভ লোকসান হিসাব বা যেটিকে বর্তমানে আমরা বিশদ আয় বিবরণী বলি, এই বিশদ আয় বিবরণী তৈরি করার পর প্রতিষ্ঠান তার নিট মুনাফা পেয়ে থাকে। সেই নিট মুনাফাগুলো থেকে অংশীদারদের যে সকল দাবি রয়েছে, অংশীদারদের মূলধনের সুদ, বেতন, কমিশন এবং এগুলো বাদ দেওয়ার পর যে বন্টনযোগ্য মুনাফা থাকে, সেই বন্টনযোগ্য মুনাফা চুক্তি অনুযায়ী অংশীদারদের মাঝে বন্টন করে দেওয়া হয় লাভ লোকসান আবন্টন হিসাবের মাধ্যমে। এই লাভ লোকসান আবন্টন হিসাবটা কিন্তু দুইটি নিয়মে করা যায়, পুরাতন নিয়মে এবং আধুনিক নিয়মে। আজকের এই ক্লাসে আমরা দুইটি নিয়মেই করব। দেখো, প্রথমে আমরা পুরাতন নিয়মটি নিয়ে আলোচনা করব। পুরাতন নিয়ম যখন থাকবে, অংশীদারি ব্যবসার উপরে অংশীদারদের নাম লিখে নিতে হবে, এ বি সি, এরা অংশীদারি ব্যবসা বা এদের অংশীদারি ব্যবসা লাভ ক্ষতি আবন্টন হিসাব, এবং এরপরে সালটা লিখে দিতে হবে, এত সালের এত তারিখে সমাপ্ত বছরের জন্য। তো এটি আমাদের পুরাতন নিয়মের একটি ছক। এই পুরাতন নিয়মের ছকে এক পাশে থাকবে ডেবিট পাশ, একটি থাকবে ক্রেডিট পাশ। ডেবিট পাশের ঘর হলো বিবরণ টাকা এবং ক্রেডিট পাশে বিবরণ টাকা। তো এই ডেবিট পাশে আমরা লিখবো অংশীদারি ব্যবসায়ের যে সকল ব্যয়গুলো রয়েছে সেগুলো লিখবো আমরা ডেবিট পাশে, এবং ব্যবসার যে আয়গুলো রয়েছে সেগুলো আমরা লিখবো ক্রেডিট পাশে। তো এই আয় ব্যয়গুলো লেখার সময় আমাদেরকে লিখে নিতে হবে যে এই আয়গুলো কোথা থেকে আসলো এবং বাকি যে ব্যয়গুলো হবে বা সেই ব্যয়গুলো ব্যবসা প্রতিষ্ঠানের কোথায় স্থানান্তর করতে হবে, অংশীদারি ব্যবসায় কোথায় স্থানান্তর করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। তো প্রথমে আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাব করব, আমাদের কিন্তু প্রশ্নে একটা নিট লাভ দেওয়া থাকবে, নিট মুনাফা দেওয়া থাকবে। আর তোমরা সকলেই কিন্তু জানো নিট মুনাফাটা আমরা পাই লাভ লোকসান হিসাব থেকে। তো প্রথমে ক্রেডিট পাশে আমাদের লিখে দিতে হবে লাভ লোকসান হিসাব বা লাভ ক্ষতি হিসাব, লাভ ক্ষতি হিসাব, নিট মুনাফা। অঙ্কে যে নিট মুনাফাটা দেওয়া থাকবে সেটি আমরা ক্রেডিট পাশে লিখে নিব। এরপর আমরা আয় ব্যয়গুলো নিয়ে চিন্তা করব। দেখো, অংশীদারি ব্যবসার অংশীদারদের সাথে সম্পর্কিত কি ব্যয় থাকতে পারে? সর্বপ্রথমে কিন্তু মূলধনের সুদ। এখন মূলধনের সুদটা কিরকম হবে? অংশীদারগণ অংশীদারি ব্যবসাকে ব্যবসা করার জন্য প্রথম অবস্থায় যে টাকাগুলো দিবে সেটি কিন্তু মূলধন বা প্রারম্ভিক মূলধন। তো একজন অংশীদার কিন্তু প্রারম্ভিক মূলধন ছাড়াও আরো অতিরিক্ত মূলধন বিনিয়োগ করতে পারে। তো যখন আমরা মূলধনের সুদ ধরবো তখন কিন্তু প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের দুইটার উপরেই সুদ ধরতে হবে। তো অতিরিক্ত মূলধনের উপর সুদ ধরার সময় যদি অতিরিক্ত মূলধনের তারিখ দেওয়া থাকে তাহলে সেই নির্দিষ্ট তারিখ অনুযায়ী আমরা সুদ ধরব। আর যদি কোনো তারিখ দেওয়া না থাকে তাহলে 6 মাসের সুদ আমাদেরকে ধরতে হবে অ্যাভারেজ করে। তো মূলধনের সুদটা কিভাবে লিখবো আমরা? দেখো, মূলধনের সুদ হলো অংশীদারি ব্যবসার জন্য ব্যয়, এই কারণে লিখবো আমরা ডেবিট পাশে। আর এই অংশীদারি ব্যবসার যে ব্যয় সেটা কিন্তু অংশীদারদের জন্য আয়। তো অংশীদাররা আয় করলে সেটি চলে যাবে অংশীদারদের মূলধন হিসাবে। এই কারণে উপরে আমাদের লিখে দিতে হবে অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, এই হিসাবে স্থানান্তর হবে। এরপরে লিখবো আমরা ব্যয়টির নাম। ব্যয়টির নাম কি? মূলধনের সুদ। এখানে লিখবো মূলধনের সুদ। এখন ধরে নিলাম আমরা তিনজন অংশীদার আছে, এ বি সি। তো এখানে এর মূলধনের সুদ, এখানে বির মূলধনের সুদ, এখানে সির মূলধনের সুদ এবং তিনটি মূলধনের সুদ যোগ করে আমরা এই টোটালটা লিখে দিব। যদি কোনো অংশীদারের অতিরিক্ত মূলধন থাকে, আমরা ধরে নিলাম সির অতিরিক্ত মূলধন আছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে এটি তার প্রারম্ভিক মূলধনের সুদ যোগ এটি তার অতিরিক্ত মূলধনের সুদ। এরপর সমান সমান এখানে তার টোটাল মূলধনের সুদটা আমরা লিখে দিতে পারি। অথবা ইচ্ছা করলে আমরা এখানে টোটাল মূলধনের সুদটা লিখে অঙ্কের শেষে গণনা কার্য লিখে কিন্তু আমরা তার মূলধনের সুদটা বের করে দিতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে এই অঙ্কের জন্য কিন্তু গণনা কার্যগুলো খুবই ইম্পর্টেন্ট, গণনা কার্যগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। তো মূলধনের সুদ আশা করি তোমরা সকলেই বের করতে পারবে, কেননা মূলধন যত টাকা দেওয়া থাকবে তার উপর যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেই পার্সেন্ট অনুযায়ী আমরা শুধুমাত্র মূলধনের সুদ ধরে নিব। আর অতিরিক্ত মূলধনেরটা আগে বললাম যে অতিরিক্ত মূলধনের তারিখ দেওয়া থাকলে তারিখ অনুযায়ী সুদ ধরতে হবে, তারিখ দেওয়া না থাকলে কিন্তু অ্যাভারেজে 6 মাসের সুদ ধরতে হবে। তো এই হলো মূলধনের সুদ। এরপর যে বিষয়টি রয়েছে, অংশীদারগণ তারা অংশীদাররা যদি ব্যবসায় কোনো কাজ করে বা কর্মী অংশীদার হিসেবে থাকে তাহলে সে কিন্তু ব্যবসা থেকে বেতন পেতে পারে।
এই বেতনটা কিন্তু অংশীদারের জন্য আয়, কিন্তু অংশীদারি ব্যবসায়ের জন্য এটি কিন্তু একটি খরচ বা ব্যয়। তো এইটিও লিখতে হবে, এই ডেবিট পাশে আমরা আগের মতো লিখব। অংশীদারদের মূলধন হিসাব, এখানে আমরা ব্যয়ের নামটা লিখে দিলাম বেতন। তো যে যে অংশীদার বেতন পাবে সেই বেতনগুলো আমরা এখানে লিখব এবং তাদের বেতনগুলো যোগ করে কিন্তু আমরা এই টাকা করে লিখে দেব। তো বেতনের ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বা 3 জন অংশীদার থাকতে পারে, কিন্তু এর সবাই কিন্তু বেতন পাবে না। কোন অংশীদার বেতন পাবে সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপর দেখতে হবে বেতনটা সে কিভাবে পাবে। সে কি বার্ষিক বেতন পাবে, নাকি মাসিক বেতন পাবে, নাকি সাপ্তাহিক বেতন পাবে। আমরা অঙ্কটা কিন্তু 1 বছরের জন্য তৈরি করি। তাহলে সে যদি বার্ষিক বেতন পায় তাহলে যে টাকাটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা লিখে দিব, আমাদের কোনো কিছু করতে হবে না। যদি সে মাসিক বেতন পায়, অর্থাৎ প্রতি মাসে মাসে বেতন পায়, তাহলে কিন্তু যে বেতনটা পাবে সেটাকে 12 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 বছরে 12 মাস, 12 দিয়ে গুণ করে সেটাকে বছরের বেতন অর্থাৎ বার্ষিক বেতন হিসেবে তৈরি করে তারপর কিন্তু আমাদের এখানে লিখতে হবে। আর যদি সে সপ্তাহে বেতন পায়, সাপ্তাহিক বেতন হয়, তাহলে সেটাকে কিন্তু 52 দ্বারা গুণ করতে হবে, কারণ 1 বছরে 52 সপ্তাহ, 52 দ্বারা গুণ করে বার্ষিক বেতন বানিয়ে কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তো এই গেল বেতন লেখার বিষয়টা। এখন বেতনের ক্ষেত্রে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। যদি প্রশ্নে বলা থাকে বেতন ডেবিট করা হয়েছে, বেতন ডেবিট করা হয়েছে, ডেবিট করা মানে কিন্তু এই যে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট করলাম, বেতন ডেবিট করা হয়েছে এই কথার মানে কিন্তু বেতনটা এখানে হিসাবভুক্ত হয়ে গেছে। তাহলে বেতনটা যদি একবার হিসাবভুক্ত হয়ে যায় সেটা কিন্তু দ্বিতীয়বার আর হিসাবভুক্ত করার প্রয়োজন নেই। অর্থাৎ যদি প্রশ্নে বলা থাকে যে অংশীদারের বেতন ডেবিট করার পর, তাহলে সেটি এই বেতনটি আমাদের আর লাভ লোকসান আবন্টন হিসাবে লিখতে হবে না। ভালো মতো খেয়াল করো, যদি বলা থাকে বেতন ডেবিট করার পর তাহলে আর লিখতে হবে না। আচ্ছা, যদি এই কথা বলা না থাকে তাহলে আমরা বেতনটি লিখে দিব। তো বেতনের পরে রয়েছে ঋণের সুদ, এটিও কিন্তু অংশীদারি ব্যবসায়ের একটি ব্যয়। ধরো অংশীদাররা মূলধন বিনিয়োগ করার পরেও পর্যাপ্ত পরিমাণ মূলধন তাদের ব্যবসায় হলো না, তাদের ঋণ নেওয়া প্রয়োজন, তখন কোনো অংশীদার ব্যবসাকে ঋণ দিতে পারে। যদি কোনো অংশীদার ব্যবসাকে ঋণ দেয় তাহলে সে ঋণের সুদ পাবে। কিভাবে পাবে? ধরো যদি ঋণের একটি তারিখ দেওয়া থাকে তাহলে তোমরা কিন্তু জানো ওই তারিখ থেকে আমরা সুদ ধরবো, যত পার্সেন্ট দেওয়া থাকবে তত পার্সেন্ট সুদ ধরবো। যদি কোনো তারিখ না থাকে তাহলে এভারেজে 6 মাসের সুদ আমরা ধরবো। কিন্তু কথা হলো যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে তাহলে আমরা কি করব? পার্সেন্টেজ দেওয়া না থাকলে আমরা 6% সুদ ধরবো। কেননা বাংলাদেশে প্রচলিত 1932 সালের অংশীদারি আইনে বলা আছে যে যদি কোনো অংশীদার অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে এবং সুদের হারের ব্যাপারে কিছু বলা না থাকে তাহলে তাকে 6% হারে সুদ প্রদান করতে হবে। এই কারণে ঋণের সুদ উল্লেখ না থাকলে আমরা 6% হারে সুদ দিয়ে দিব তাদেরকে। তো আমরা শেষ করলাম মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ। এরপরে রয়েছে কমিশন। অংশীদারদেরকে মূলত 3 ভাবে কমিশন দেওয়া যেতে পারে: নিট মুনাফার উপর, বন্টনযোগ্য মুনাফার উপর, বা কমিশন পূর্ববর্তী মুনাফার উপর এবং কমিশন পরবর্তী মুনাফার উপর। তো এই কমিশন নিয়ে কিন্তু পূর্ববর্তী একটি ক্লাস আমাদের রয়েছে, সেই ক্লাসটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে কমিশন কিভাবে নির্ণয় করতে হয় সেটি তোমরা দেখে আসতে পারো। ওইভাবে তোমরা কমিশন নির্ণয় করে এখানে লিখে দিবে। তো একটা জিনিস খেয়াল রাখবে, ঋণের সুদের বেলায় বলি, ঋণের সুদের বেলায় যে অংশীদার ঋণ দিবে এখানে কিন্তু তার ঋণ হিসাব, ধরো একজন অংশীদার সে ব্যবসাকে ঋণ দিল, তাহলে এখানে লিখতে হবে এর ঋণ হিসাব, মূলধন হিসাব লেখাতে হবে না, ঋণের সুদটা ঋণ হিসাবে ট্রান্সফার করতে হবে, তাহলে লিখতে হবে এর ঋণ হিসাব। যখন একজন অংশীদার বেতন পাবে, যদি একজন বেতন পায়, ধরো যদি এ শুধুমাত্র বেতন পায়, লিখতে হবে এর মূলধন হিসাব। যদি এ বি 2 জন বেতন পায় তখন আমরা লিখতে পারবো অংশীদারদের মূলধন হিসাব। কমিশনের বেলায় সেম একই কথা, যদি একজন অংশীদার কমিশন পায় তাহলে ওই অংশীদারের নাম তার মূলধন হিসাব, আর যদি একাধিক অংশীদার কমিশন পায় তাহলে দুজনের নাম দিয়ে এরপরে মূলধন হিসাব। তো মোটামুটি এই ব্যয়গুলোই থাকে, ঋণের সুদ, বেতন, মূলধনের সুদ এবং কমিশন। এছাড়া যদি কোনো খরচ বকেয়া থাকে বা অনাদায়ী দেনা থাকে অথবা কোনো আয় অগ্রিম থাকে সেগুলো কিন্তু এই ডেবিট পাশে লিখতে হবে। যদি আমরা একটু আয়ের দিকে লক্ষ্য করি, অংশীদারি ব্যবসায়ের মূলত প্রথম আয়টা হলো উত্তোলনের সুদ। তো এখানেও কিন্তু লিখে নিতে হবে অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, এখানে উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ লিখে অংশীদার করার উত্তোলনের সুদ ধার্য করে এখানে টাকা লিখে দিতে হবে। এখন উত্তোলনের সুদটা আমরা কিভাবে ধরবো? আমরা শুধুমাত্র নগদ উত্তোলনের উপর সুদ ধরবো, পণ্য উত্তোলনের উপর আমাদেরকে কোনো সুদ ধরতে হবে না। তবে যদি প্রশ্নে বলা থাকে যে পণ্য উত্তোলনের উপর সুদ ধার্য করো তাহলে আমাদেরকে ধরতে হবে। এখন নগদ উত্তোলনের উপর আমরা কিভাবে সুদ ধরবো? উত্তোলনের সুদের বিষয়টা অনেক বড় একটা বিষয়, তো এটা নিয়ে তোমাদের আলাদা একটা ক্লাস পুরোটাই হয়তো করতে হবে, আলাদা একটা ক্লাস করবো।
এখন তোমাদেরকে একটু প্রাথমিক ধারণা দিই। উত্তোলনের যদি কোনো তারিখ দেওয়া না থাকে তাহলে আমরা এভারেজে 6 মাসের সুদ ধরবো। তারিখ না থাকলে 6 মাসের সুদ, যদি তারিখ দেওয়া থাকে তাহলে সেই তারিখ অনুযায়ী সুদ, যদি প্রতি মাসের প্রথম তারিখে বলা থাকে তাহলে 6.5 মাসের সুদ, মাঝামাঝি বলা থাকলে 6 মাস, শেষে বলা থাকলে 5.5 মাসের সুদ। তো এই উত্তোলনের সুদের বিস্তারিত কেন 6.5 মাস, কেন 6 মাস, কেন 5.5 মাস, সেটা আমরা উত্তোলনের সুদ সংক্রান্ত ক্লাসে বলবো। আর এখন যে কথাগুলো বললাম উত্তোলনের সুদ সংক্রান্ত, যে তারিখ না থাকলে 6 মাসের প্রথম তারিখে থাকলে 6.5, মাঝামাঝি থাকলে 6, শেষে থাকলে 5.5, এগুলো ডিসক্রিপশনে লেখা থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমরা উত্তোলনের সুদগুলো লিখে যোগ করে দিব। যদি কখনো পণ্য উত্তোলন থাকে এবং অঙ্কে বলা থাকে পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি, তাহলে শুধুমাত্র আমরা এখানে পণ্য উত্তোলন লিখবো। কিন্তু মনে রাখতে হবে পণ্য উত্তোলনের উপর কিন্তু কখনোই সুদ ধরা হয় না, আমরা পণ্য উত্তোলনের উপর সুদ ধরবো না। তো মোটামুটি সব আয় ব্যয়গুলো যখন আমাদের করা শেষ হয়ে যাবে, আমাদের প্রথমে এই আয় পাশটা যোগ করে এখানে টাকাটা নামাতে হবে। এই সেম টাকাটা আমরা এখানে নামাবো। প্রথমে আয় যোগ করে টাকা নামালাম, আয়ের সেম টাকাটাই আমরা ব্যয় পাশে নামাবো। এরপর আমরা আয় থেকে ব্যয় বাদ দিব। ব্যয় বাদ দিলে আমরা যে টাকাটা পাবো, যেভাবে তোমরা নগদানের ব্যালেন্স বিডিসিডি করো, তো যে টাকাটা আমরা পাবো এটাকে বলা হয় বন্টনযোগ্য মুনাফা। বন্টনযোগ্য মুনাফা অর্থাৎ এই মুনাফাটা অংশীদারদের মাঝখানে বন্টন করে দিতে হবে। এখন কিভাবে আমরা বন্টন করব? বন্টনটা 3 ভাবে থাকতে পারে। ধরো অনুপাত দেওয়া আছে যে অংশীদারদের মাঝে 3:2:1 এই অনুপাতে বন্টন করো, তাহলে আমরা এই অনুপাতে বন্টন করে দিব। বন্টন নিয়ে কিন্তু আমাদের আগে একটি ভিডিও আছে, সেটা তোমরা দেখতে পারো, বা এখন একটি প্রাথমিক ধারণা তোমাদের দেই। এভাবে অনুপাত থাকলে এই বন্টনযোগ্য মুনাফাটাকে অনুপাতের যোগফল দিয়ে যোগ করতে হবে। এখানে দেখো অনুপাতের যোগফল হচ্ছে 6, তাহলে বন্টনযোগ্য মুনাফা যদি আমাদের 60,000 টাকা হয়, এটাকে আমরা 6 দ্বারা ভাগ করব। তাহলে প্রথমে যে আছে এ, সে পাবে 3 ভাগ 3 দ্বারা গুণ করে দিব, তাহলে হয়ে গেল 30,000। বি পাবে 2 ভাগ 2 দ্বারা গুণ করে দিব 20,000। সি পাবে 1 ভাগ 1 দ্বারা গুণ করে দিলে 10,000 টাকা। এইভাবে অনুপাত দেওয়া থাকলে সেই অনুপাত অনুযায়ী আমরা মুনাফাগুলোকে বন্টন করতে পারবো। দ্বিতীয় যে অপশন, সেটা বলা থাকে অংশীদারগণ মূলধন অনুপাতে মুনাফা পাবে। তখন কি করতে হবে? আমাদের প্রারম্ভিক মূলধনে চলে যেতে হবে। ধরো একজন অংশীদারের মূলধন 1 লক্ষ টাকা, আরেকজনের মূলধন 50,000 টাকা, আরেকজনের মূলধন 30,000 টাকা। তাহলে এই তিনটা থেকে আমাদেরকে অনুপাতটা বের করে নিতে হবে। দেখো অনুপাতটা কিভাবে বের করবো আমরা? 1 লক্ষ অনুপাত 50,000 অনুপাত 30,000। তো প্রত্যেকটা থেকে কিন্তু আমরা 4টা করে শূন্য বাদ দিয়ে দিতে পারি, যেহেতু 4টা শূন্য আছে, তাহলে 10:5:3। এটাই কিন্তু অংশীদারদের অনুপাত হয়ে গেল। এই আগের নিয়মে আবার অনুপাতটাকে আমরা মুনাফাটাকে বন্টন করে দেব। সর্বশেষ যে নিয়মটি থাকতে পারে সেটি হলো কোনো অনুপাত দেওয়া থাকবে না এবং মূলধন অনুপাতও বলা থাকবে না। অর্থাৎ কিভাবে অংশীদারদেরকে মুনাফা দিতে হবে সেই সম্পর্কে কিছুই বলা থাকবে না। তখন আমাদের কি করতে হবে? তখন আমাদেরকে সমস্ত অংশীদারকে, সকল অংশীদারকে, 2 জন থাকুক, 3 জন থাকুক, 4 জন থাকুক, সবাইকে সমানভাবে আমাদেরকে লভ্যাংশ দিয়ে দিতে হবে। এটা হলো মুনাফা বন্টনের নিয়ম। তো মুনাফা বন্টনের কিন্তু আরো অনেক নিয়ম রয়েছে। নিশ্চয়তা, পাল্টা নিশ্চয়তা। এই নিশ্চয়তা, পাল্টা নিশ্চয়তা সম্বন্ধে আরো একটি ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়েছে, সেটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকের এই ক্লাসে তোমাদেরকে শুধুমাত্র আবন্টন হিসাবে কোথায় কোন বিষয়গুলো যায় এগুলো সম্বন্ধে একটি ধারণা দিলাম। কেন যায় সেই ধারণাটা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। কোথায় কোনটি যায় এগুলো কিন্তু বইতে লেখা আছে, তোমরা সেখান থেকে দেখলেই পারবে। কিন্তু কেন কোনটা কোথায় যায়, কেন কোনটা ডেবিট পাশে, কেন কোনটা ক্রেডিট পাশে, এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যদি একটু চিন্তা করো, যেটা ব্যবসায়ের ব্যয় সেটা ডেবিট পাশে, যেটা ব্যবসার আয় সেটা ক্রেডিট পাশে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে, মুখস্থ করার প্রয়োজন হবে না। তো এটা হলো পুরাতন নিয়মের অঙ্ক। এখন এটা থেকে আমরা আধুনিক নিয়ম করতে পারি। কিভাবে পারি দেখো, আধুনিক নিয়ম করার সময় তোমাকে এই লাভ লোকসান, আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব এগুলো লেখার দরকার নেই। তখন কি করবো আমরা? আধুনিক নিয়মে আমাদের ঘরটা হবে বিশদ আয় বিবরণীর মতো। আধুনিক নিয়মে আমরা কি করবো? আমরা প্রথমে বিশদ আয় বিবরণীর মতো 3টি টাকার ঘর আঁকবো। তো আঁকার পর আমরা প্রথমে লিখে নিব নিট মুনাফা। দেখো নিট মুনাফাটা কিন্তু আমরা ক্রেডিট পাশে লিখেছিলাম পুরাতন নিয়মে। সেই পুরাতন নিয়মে নিট মুনাফাটা আমরা প্রথমে লিখে নিব। এরপরে ক্রেডিট পাশে আমরা যে বিষয়গুলো লিখেছিলাম, ক্রেডিট পাশে উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন যে বিষয়গুলো থাকে, অর্থাৎ অংশীদারি ব্যবসার আয় থাকে, সেগুলো আমরা লিখবো। লেখার আগে এখানে লিখে নিব যোগ অসমন্বয়কৃত আয় বা অসমন্বিত আয়। এই অসমন্বিত আয়গুলো যেগুলো সমন্বয় করা হয় না, সেই আয়গুলো আমরা লিখে নেব। দ্বিতীয় ঘরে রেখে সবগুলো আয় যোগ করে তৃতীয় ঘরে নামিয়ে দিব আমরা। এরপরে এখান থেকে বাদ দিয়ে দিব মাইনাস অসমন্বিত ব্যয়, মানে ডেবিট পাশে আমরা যেগুলো লিখলাম সেগুলো বাদ দিয়ে দিলে কিন্তু আমরা শেষে বন্টনযোগ্য মুনাফা পেয়ে যাবো। সেই বন্টনযোগ্য মুনাফাকে আমরা মুনাফা অনুযায়ী বা অনুপাত অনুযায়ী বন্টন করে দেবো। তাহলে কিন্তু লাভ লোকসান আবন্টন হিসাব শেষ। তো আজকের ক্লাসে লাভ লোকসান আবন্টন হিসাব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আগামী ক্লাসগুলোতে এই সম্পর্কিত অঙ্ক করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি কেউ কোনো বিষয় বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ সকলকে।